যেখানে আমরা কনসেপ্ট নিয়ে হালকা আলোচনা করব। তারপর এই টপিক রিলেটেড আমরা বেশ কিছু এমসিকিউ আজকে আমরা নিয়েছি, যেগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো, যাতে করে আপনারা খুব ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারেন লাস্ট টাইমের জন্য। ঠিক আছে, তো দেরি না করে আমরা প্রত্যেকটা টপিক এক এক করে এইভাবে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন আমাদের আছে, সবগুলো আমরা এই পিক্টোরিয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এক এক করে আপনারা সাথে থাকুন। তো দেখুন, প্রথম যেটা টপিক, এটার নাম হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা কোনো কথা বলবো না, একদম ডাইরেক্ট টু দ্য পয়েন্ট আমরা ডিসকাস করব। প্রথমটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো গ্রোথ বলতে আমরা কি বুঝি, জেনারেল প্রত্যেকটা পয়েন্ট আমরা এক এক করে দেখবো, এবং এই পয়েন্টগুলো যদি আপনারা নোট ডাউন করতে পারেন এবং যদি পয়েন্টগুলো মনে রাখতে পারেন, আপনারা সাকসেস। এই শুধুমাত্র পয়েন্টগুলো আমি নোট ডাউন করেছি এবং এই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং এই পয়েন্ট থেকেই আপনার এসজিটিস পরীক্ষায় প্রশ্ন আসবে প্রত্যেকটা টপিকের। সুতরাং একদম মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, যথেষ্ট কাজে আসবে ভাই। এক নম্বর, গ্রোথ বলতে আমরা বুঝি জেনারেলি ফিজিক্যাল ইন নেচার। তো ফিজিক্যাল ইন নেচার বলতে আমরা কি বুঝি, যেমন শারীরিক পরিবর্তন, শরীরের যে পরিবর্তন যেটা চোখে দেখা যায়। যেমন এই দেখুন, সে হচ্ছে একটু বেটে, সে একটু লম্বা, ঠিক আছে, সে হচ্ছে একটু পাতলা, সে হচ্ছে একটু মোটা। এই যে পাতলা, মোটা, ওজন, হালকা, ভারী, এই যে জিনিসগুলা, যেগুলা শারীরিক যেগুলা পরিবর্তন হয়, যেগুলা চোখে দেখা যায়, দ্যাট ইজ কল গ্রোথ। এক কথায় যদি বলি, এই দেখুন এখানে একটা স্কেল দেওয়া আছে, তার মানে স্কেলের সাহায্যে আমরা সে কত ইঞ্চি, কত সেন্টিমিটার, কত ফুট, এটা আমরা মাপতে পারি। তো যে জিনিসগুলো আমরা মাপতে পারি মেজারেবল, এই দেখুন দেওয়া আছে মেজারেবল, এবং সেটাকে বলা কোয়ান্টিটেটিভ। গ্রোথটা কি হবে, গ্রোথটা হবে কোয়ান্টিটেটিভ হবে, এবং যেটা মেজারেবল হবে। তারপর যেমন ধরুন ইনক্রিজ ইন হাইট, ওয়েট এবং সাইজ। তার হাইট, ওয়েট এবং সাইজ, এই জিনিসটা আমরা চোখে দেখতে পারি, এবং শারীরিক যে এই সকল পরিবর্তন, এইগুলাকে আমরা বলতে পারি জেনারেলি গ্রোথ। সেটা ভিজিবল অ্যান্ড অবজারেবল, যেটা কি করা যায়, চোখে দেখা যায় এবং অবজার্ভ করা যায়। স্টপ আফটার এ সার্টেন এজ, অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখবো আমরা, যে গ্রোথ যে জিনিসটা, বৃদ্ধি, এটা কিন্তু বয়সের কোনো এক সীমায় যাওয়ার পর সেটা কিন্তু আটকে যায়। আজকে ধরে নিন, বৃদ্ধি চলতে থাকলো, একটা শিশু ছোট থেকে বড় হতে যাচ্ছে, বড় হতে যাচ্ছে, তার যখন মোটামুটি একটা এজ হয়ে যাবে 40, 42 বা 35, এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন আছে। তো এই ক্ষেত্রে দেখবেন যে সবাই কি করে না, সবাই কিন্তু এই ক্ষেত্রে সমান হয় না ভাই, সবাই এই ক্ষেত্রে সমান হয় না। কোনো একটা সময় দেখা যাবে যে কি হবে, সেটা আটকে যাবে, মানে তার বৃদ্ধিটা স্টপ হয়ে যায়। সেখানে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আনুবংশিকতা এবং পরিবেশ, এই দুটাই কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। তার ঠিক বিপরীত দিকে যদি আমরা ডেভেলপমেন্ট জিনিসটা দেখি, এটা আসলে কি, এটা হচ্ছে হোলিস্টিক এবং ওভারঅল। তো এখানে দেখেছিলাম আমরা শুধুমাত্র ফিজিক্যাল গ্রোথের ক্ষেত্রে, আমরা যদি দেখি তো গ্রোথটা হচ্ছে শুধুমাত্র আমরা ফিজিক্যাল দিক দিয়ে আমরা দেখব, কিন্তু যদি আমরা ডেভেলপমেন্ট দেখি তাহলে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সোশিয়াল, সবগুলা জিনিস কিন্তু আমাদের এখানে আসবে। ঠিক আছে, যদি গ্রোথ বলি তাহলে অনলি ফিজিক্যাল, ডেভেলপমেন্ট বলে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এবং সোশিয়াল, এবং গ্রোথটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ। ঠিক আছে, এবং গ্রোথের মধ্যে কিন্তু আর ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু গ্রোথটা ঢুকিয়ে আছে। তার মানে এটা কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ দুটোটাই কিন্তু এখানে আছে। এই জন্য বলা হয়েছে এটা হচ্ছে হোলিস্টিক এবং ওভারঅল, সবগুলো জিনিস দেখা হবে, শুধু একটা জিনিস নয়। এবং আমরা যেটা বলেছিলাম যে গ্রোথটা কী হয় স্যার, কোনো একটা সময় সেটা স্টপ হয়ে যায়, কিন্তু ডেভেলপমেন্ট এটা স্টপ হয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকে সারা জীবন, অম টু টম। ডেভেলপমেন্টটা কী হয়, মাতৃগর্ভ থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত সেটা চলতে থাকে। অর্ডারলি প্রোগ্রেশন, একটা নির্দিষ্ট ক্রম অনুসারে ডেভেলপমেন্টটা হয়। সেখানে লার্নিং এবং এক্সপিরিয়েন্সের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, শিখন এবং অভিজ্ঞতার উপর সেটা প্রভাবিত। যার যত ভালো শিখন হবে, যার যত বেশি অভিজ্ঞতা হবে, তার তত বেশি বিকাশ হবে। আর হেরিডিটি এবং এনভায়রনমেন্টের ক্ষেত্রে গ্রোথটা ডিপেন্ড করছে। আমরা দেখি পরবর্তী স্লাইডে আমাদের কি দিয়েছে। এবার আমরা কিছু প্রিন্সিপাল আছে, গ্রোথ এবং ডেভেলপমেন্টের কিছু প্রিন্সিপাল আছে, একদম খুব কম সময় ডিসকাস করব। দেখুন, ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। ডেভেলপমেন্টটা কী হয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে চলে। ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস ফ্রম বার্থ টু ডেথ, যেটা বলেছিলাম জন্ম থেকে মৃত্যু। এই দেখুন একদম ছোট থেকে বড় আকার, একদম জন্ম থেকে শুরু করে এবং বৃদ্ধ বয়স্ক পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেসে চলে, ये एक निरंतर प्रक्रिया होता है।
তারপর বলেছে ডেভেলপমেন্ট ফলোজ এ ডেফিনিট প্যাটার্ন, একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী, একটা ক্রমবদ্ধ প্রক্রিয়া অনুসারে সেটা একটা প্যাটার্ন অনুযায়ী ফলো করে। তেমন না যে আজকে শিশুটা এত বড় হয়েছে কালকে ছট করে এত বড় হয়ে যাবে, তা নয়। একটা নির্দিষ্ট একটা ক্রম অনুসারে সে আস্তে 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 করে গ্র্যাজুয়ালি সে বৃদ্ধি পাবে বা গ্র্যাজুয়ালি তার ডেভেলপড হবে। এটা হচ্ছে তার একটা সিদ্ধান্ত। আর ডেভেলপমেন্ট অকার্স ইন অ্যান গ্র্যাডুয়ালি অ্যান্ড প্রেডিক্টেবল সিকোয়েন্স, একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্সে সে কী করে তার ডেভেলপমেন্টটা হয়। ডেভেলপ প্রসেস হেড টু টয়, তো হেড টু টয় যেটা, এটাকে বলা হয় কি সেফালোকোডিয়াল। এটা আমরা মনে রাখবো, একটা হচ্ছে সেফালোকোডিয়াল, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টালস। এই দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবো আমরা। একটা হচ্ছে বিকাশ শীর্ষে পের কি ঊর্ধ্বকতায়, প্রথমে ডেভেলপমেন্টটা আমাদের মাথায় হবে, তারপর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে যাব, দ্যাট ইজ কল হেড টু টয়, যেটাকে বলা হয় সেফালোকোডিয়াল। কন্ট্রোল ডেভেলপ ফার্স্ট ইন দ্য হেড, প্রথমেই আমাদের ডেভেলপমেন্ট যেটা সেটা কন্ট্রোল করে প্রথমেই কোথায় যায়, মাথায় যায়, তারপর ট্রাঙ্ক এবং দেন লেগে যায়, অর্থাৎ উপর থেকে নিচ দিকে যায় আমরা যেটা বলতে পারি। ঠিক আছে ভাই, ক্লিয়ার? তো তার পরবর্তীতে যেটা বলেছিলাম প্রক্সিমোডিস্টাল, এটা ঠিক উল্টো। এটা কি হবে, এটা হবে একদম ডেভেলপমেন্ট মুভ সেন্টার অফ দ্য বডি টু আউটার পার্ট, একদম মিডল থেকে শুরু করে একদম সাইড থেকে যাবে। অর্থাৎ মানুষ যদি এখানে থাকে তো বিকাশটা মধ্যেকান থেকে শুরু হয়, ইনার টু আউটার, একদম মধ্যেকান থেকে শুরু হয়ে এই দুই দিকে যাবে। আগেটা ছিল মাথা থেকে নিচ দিকে, এটা হচ্ছে মধ্যেকান থেকে শুরু দিকে চারিদিকে যাবে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় সেন্টার টু পেরিফেরি। এটা আরেকটা নাম হচ্ছে সেন্টার টু পেরিফেরি বা ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম सेंटर टू पेरिफेरी, दैट इज कॉल्ड प्रॉक्सिमो डिस्टल। विकास अंदर से बाहर की ओर जाता है, ভিতর থেকে বাইরের দিকে যায়। ক্লিয়ার? তারপর যদি আমরা দেখি যে রেট অফ গ্রোথ ভেরিয়াস অ্যামং ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিগত ভিন্নতার ক্ষেত্রেও কিন্তু আমাদের যেটা গ্রোথ সেটা কি হয়, ভিন্ন ভিন্ন হয়। কারণ প্রত্যেক ব্যক্তির গ্রোথ কিন্তু একইভাবে হয় না, একইভাবে প্রত্যেক ব্যক্তির ডেভেলপমেন্টটাও কিন্তু একইভাবে হয় না। প্রত্যেক ব্যক্তি বিশেষে আলাদা আলাদাভাবে তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয়, কিন্তু একটা সিকোয়েন্সে হবে। ইচ চাইল্ড গ্রোস অ্যাট এ ডিফারেন্ট স্পিড, কেউ একটু দ্রুত গতিতে বৃদ্ধি পায়, কেউ একটু আস্তে 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 করে বৃদ্ধি পায়, ব্যক্তি বিশেষে সেটা কি হয়, আলাদা হয়। গ্রোথ অ্যান্ড ডেভেলপড আর ইন্টার রিলেটেড, একটার সঙ্গে আরেকটা কি আছে আমাদের কানেক্টেড আছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপড ইনফ্লুয়েন্স ইচ আদার, একটার সঙ্গে আরেকটা সবসময় কি থাকবে, কানেক্টেড থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখবো, আমরা যখন এমসিকিউ করবো তখন দেখবেন কাজে লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে ডেভেলপড ইজ ইনফ্লুয়েন্সড বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ডেভেলপমেন্টটা বংশানুক্রম কিংবা আমাদের যেটা পর্যাবরণের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বোথ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এফেক্ট ডেভেলপমেন্ট। জেনেটিক এবং পরিবেশের, যেমন ডেভেলপমেন্ট ইকুয়াল টু একটা ফর্মুলা মনে রাখবেন, ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। হেরিডিটি মানে আনুবংশিকতা বা জেনেটিক আমরা যেটা বলতে পারি, যেটা আমরা মা বাবা থেকে পাই। তো জেনেটিক এবং যেমন পরিবেশ, এই দুটা ইনটু হয়ে মাল্টিপুল হয়ে আমাদের কি হয়, ডেভেলপমেন্টটা হয়। এটা আমরা মাথায় রাখবো। ডাইরেক্ট টু দ্য পয়েন্ট প্রশ্ন আছে, আপনাদের দেখাবো। তারপর ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক, প্রথমে জেনারেল হবে, সাধারণ থেকে আমরা নির্দিষ্টর দিকে যাব বা বিশিষ্টর দিকে যাব। ঠিক আছে, প্রথমে একটা জেনারেল জিনিস আমরা আলোচনা করব, তারপর আমরা বিশিষ্ট বিষয়ে আমরা জেনারেলটা যাবে। ঠিক আছে, এটা আমাদের পিয়াগেট বাই গোটস্কি। আচ্ছা, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটাকে আমরা বলতে পারি হেরিডিটি এবং এনভায়রনমেন্ট। তো হেরিডিটি এবং এনভায়রনমেন্টটা কী ধরনের কাজ করে, আমরা হেরিডিটি কি একটু দেখি। ট্রেডস পাস্ট ফ্রম প্যারেন্টস টু চিলড্রেন থ্রু জিন্স, জিন্সের মাধ্যমে আমরা যে জিনিসগুলা শিশুরা মাতা পিতার থেকে পায়, এটাকে আমরা বলতে পারি হেরিডিটি। যে অর্থাৎ যে গুণগুলা আমরা মাতা পিতা থেকে আমরা পাই জিনের মাধ্যমে, এটাকে বলা হয় হেরিডিটি। ঠিক আছে, ট্রেড পাস্ট ফ্রম প্যারেন্টস টু চিলড্রেন, উদাহরণ ফর এক্সাম্পল, কেউ মা যদি বাবা লম্বা হয়, বাবা যদি লম্বা হয়, তাহলে শিশুটাও কী হবে, লম্বা হবে। শিশুটার কালার, মা বাবা যদি একটু কালো প্রকৃতির হয়, শিশুটা কালো হবে। মা বাবা যদি খুব সুন্দর হয়, ফর্সা হয়, তাহলে শিশুটাও ফর্সা হবে। এই যে উদাহরণগুলো, যেমন ব্লাড গ্রুপ এ বি ও, যে ব্লাড গ্রুপগুলো আছে সবগুলো আমরা কী পারি, হেরিডিটি থেকে পাই, বা জিনগত বৈশিষ্ট্য যেগুলো আছে এখান থেকে আমরা এইগুলা কি পাই। আর পরিবেশ থেকে আমরা কী কী পাই,
পরিবেশ থেকে যেমন এক্সটার্নাল যে কোঅর্ডিনেশনগুলো আছে, এক্সটার্নাল কন্ডিশন বাহ্যিক যেগুলা পরিস্থিতি আছে, যেমন ব্যক্তি একটা গ্রোথ হতে গেলে বা ডেভেলপড হতে গেলে আমরা যে বাহ্যিক যে জিনিসগুলা পাই, এইগুলো আমরা কি পাই? পরিবেশ থেকে পাই। যেমন হোম অ্যাটমসফিয়ার, বাড়ির যেটা পরিবেশ। আমাদের বাড়ির পরিবেশ কীরকম হবে? হোম অ্যাটমসফিয়ার। এই বাড়ির পরিবেশের উপর ডিপেন্ড করছে যে আমার বিকাশ কতটুকু বৃদ্ধি পাবে। আমার বাড়িতে যদি সবাই শিক্ষিত থাকে, আল্টিমেটলি মা-বাবা আমাকে শিক্ষার পথে নিয়ে যাবে, সবসময় পড়াশোনা নিয়ে কথা বলবে। আমি সবসময় একটা ভালো পরিবেশে আমি কী হব? মানুষ হব শিশুটা। আর বাড়িতে যদি পড়াশোনার কোনো ধামালি থাকে না, শুধুমাত্র সবসময় সবাই গালিগালাজ, ঝগড়াঝাটি করে থাকে, তো আমিও কিন্তু সেই ধরনের হব বা একজন শিশু সেই ধরনের হবে। দ্যাট ইজ কল্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ঠিক আছে? বা নিউট্রিশন এবং হেলথ যেগুলো আছে, খাদ্য সামগ্রী আমরা যেগুলা খাই, খাদ্য সামগ্রীর উপর কিন্তু আমাদের এনভায়রনমেন্ট অনেক কিছু গুরুত্বপূর্ণ আমাদের নির্ভর করে। আমি একদম হালকা হাতে আপনাদের যাচ্ছি। তারপর হচ্ছে স্টেজেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। খুব কম সময়ে আমি একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের টু দ্য পয়েন্ট জিনিসগুলো দেখাবার চেষ্টা করছি। আমি এখানে কম সময়ে যাতে শেষ হয়। এখানে ডেভেলপমেন্টের ৬ টা মেইন স্টেজ আছে। গ্রোথের ডেভেলপমেন্টের স্টেজ আছে মূলত ৬ টা। ১ নম্বর হচ্ছে প্রিনেটাল স্টেজ। ১ নম্বর হচ্ছে প্রিনেটাল স্টেজ মানে গর্ভ অবস্থা। আমাদের ডেভেলপমেন্টটা শুরু হয় কোথা থেকে? মাতৃগর্ভ থেকে। এই দেখুন এখানে মাতৃগর্ভে শিশুটা রয়েছে। তো মাতৃগর্ভ থেকে আমাদের কিন্তু কি হয়? এই ডেভেলপমেন্ট বা বৃদ্ধিটা ডেভেলপমেন্টটা শুরু হয়। তো এক্ষেত্রে ফ্রম কনসেপশন টু বার্থ র‍্যাপিড ফিজিক্যাল অ্যান্ড ব্রেইন ডেভেলপ। এই গর্ভাবস্থা যখন থাকে একটা শিশু, তখন তার কি হয়? তার ফিজিক্যাল যে গঠন, শারীরিক যেটা গঠন প্রকৃতি, শরীর যেটা গঠন হয়, এটা কিন্তু তার মায়ের গর্ভে থেকেও কিন্তু সেটা ভ্রূণ থেকে শুরু করে আস্তে আস্তে একটা শরীরের যেটা আকার, আকৃতি সবগুলা কি হয়? এই মাতৃগর্ভেই কিন্তু সেটা তৈরি হয়ে যায়। এবং এই সময় কিন্তু তার ব্রেইন ডেভেলপড হয়। মাতৃগর্ভে থাকাকালীন সময় তার যে ব্রেইন, আমরা বলি না যে ব্রেইন আছে, ব্রেইন ডেভেলপড কোন সময় হয়? মাতৃগর্ভে বা প্রিনেটাল স্টেজে কিন্তু তার হয়ে যায়। তারপর ইনফ্যান্সি মানে শৈশব অবস্থা, যেমন 0 to 2 ইয়ার্স। মনে রাখবেন এই সময়ে শিশুদের ফিজিক্যাল যে গ্রোথ, শারীরিক যেটা বিকাশ, সেটা সবচেয়ে র‍্যাপিড হয়, খুব तेजी आकार से होता है दोस्तों। बहुत बढ़िया तरीका से এই সময় কি হয়? তার র‍্যাপিডলি তার গ্রোথ হয়। ডেভেলপমেন্ট অফ সেন্স অ্যান্ড মোটর স্কিল। তার মোটর স্কিল যেগুলো আছে, তার শরীরের যে অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলো আছে, শারীরিক যে গতিশীল যেগুলা ক্রিয়া আছে, এইগুলা কি হবে? সবচেয়ে বেশি তার কি হবে? সেন্স এবং মোটর স্কিলগুলা সবচেয়ে বেশি র‍্যাপিড তেজি সে তার ডেভেলপড হয়। ঠিক আছে? এই সময় আমাদের সবচেয়ে বেশি কি হয়? যদি বলে যে শিশুর কোন সময়ে শারীরিক বিকাশ দ্রুত হয়, তাহলে সেটা হবে ইনফ্যান্সি। ইনফ্যান্সিতে যে শারীরিক বিকাশ খুব তাড়াতাড়ি হয় এবং খুব দ্রুত হয়। তারপর ৩ নম্বর, এটার বয়স সীমা হচ্ছে 0 to 2 ইয়ার্স। তারপর আর্লি চাইল্ডহুড। তো আর্লি চাইল্ডহুড যদি বলা হয়, তাহলে এটাকে বলা হবে ২ থেকে ৬ বছর, আর্লি চাইল্ডহুড। এই সময় কি হয়? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয়, অর্থাৎ শিশুরা এই যে বাব্বা, মাম্মা এই সকল অনেক কিছু যে কথাবার্তা, এগুলা সে এই সময় শিখে যায়। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এই সময় তার হয়ে যায়। আ অ ল্যাং বেসিক হ্যাবিটস, সোশ্যাল ইন্টারেকশন। তো এই যে মা-বাবার সঙ্গে পরিচয় হওয়া, মায়ের কোলে না গিয়ে অন্য কোনো কেউ যদি কোলে নেয়, তাহলে সে অনেক কান্নাকাটি শুরু করে। এই যে সোশ্যাল ইন্টারেকশন যেটা আছে বা তার বেসিক হ্যাবিট যেটা আছে বা ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শিশুর কখন হয়? এটা আমরা মনে রাখবো। আর্লি চাইল্ডহুড পিরিয়ড এটার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয় এবং এই সময় তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয় যে আমরা বলতে পারি তার বয়স সীমা হচ্ছে ২ থেকে ৬ বছর। তারপর আমরা যদি দেখি আমরা দেখব অ্যাডোলেসেন্স। এটাকে বলা হবে কৈশোর অবস্থা। এই সময় কি হয়? তার পিউবারিটি চেঞ্জেস হবে, ইমোশনাল ম্যাচুরিটি হবে, তারপর আইডেন্টিটি ইনফরমেশন হবে। ঠিক আছে? এই সময় খুব একটা ডেঞ্জার এইজ বলে আমরা জানতে পারি। তারপর ১৮ থেকে যদি তারপর এটা হচ্ছে লেটার চাইল্ডহুড। ৪ নম্বরে থাকবে আমাদের লেটার চাইল্ডহুড যেটা, অর্থাৎ ৬ থেকে ১২ বছর। ঠিক আছে? লেটার চাইল্ডহুড। এই সময় গ্যাং স্কুল এইজ আমরা বলতে পারি। এই যে ৬ থেকে এখানে দেওয়া নেই দেখুন। ৬ থেকে ১২ বছরের যেটা সময়, এটাকে আমরা বলতে পারি লেটার চাইল্ডহুড পিরিয়ড। এবং এই লেটার চাইল্ডহুড পিরিয়ডে তার কি হবে? তার স্কুল এইজ হবে। তার স্কুলে যাওয়া শুরু হবে। মানে ফার্স্ট স্কুলে যাবে, স্কুল এইজ আমরা বলতে পারি। তারপরে সেটা গ্যাং এইজ বা বন্ধু-বান্ধবের সঙ্গে মিলামিশা, খেলাধুলা, এই সময় স্টেজটা হচ্ছে কি লেটার চাইল্ডহুড। আর অ্যাডাল্টহুড তো আমরা জানি ফুল ম্যাচুরিটি থাকবে ১৮ বছরের পর হলে যা হয়। আমরা এখন যে অবস্থায় আছি, এই অবস্থাকে এখন বলব কি? অ্যাডাল্টহুড।
তারপরে যে সেফালোকোডিয়াল এবং প্রক্সিমোডিস্টালস যেটা আগে বলেছিলাম, এই পয়েন্ট থেকে কিন্তু আপনাদের প্রশ্ন বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এটাকে আমি আলাদা করে নিয়েছি। দেখুন, সেফালোকোডিয়াল আগে যেটা বলেছিলাম এটা হচ্ছে হেড টু লোয়ার পার্টস অফ দ্য বডি, মাথা থেকে শুরু করে আস্তে আস্তে শরীরের ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গের দিকে তার বিকাশটা যায়। প্রথমেই তার বিকাশটা শুরু হয় কোথা থেকে? মাথা থেকে, হেড থেকে। তারপর আস্তে 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 বিকাশটা তার নিচের দিকে তার ডেভেলপড হবে। এটাকে বলা হয় ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম হেড টু লোয়ার পার্টস অফ দ্য বডি। ইনফ্যান্টস লিফট হেড বিফোর সিটিং, চাইল্ড সিট বিফোর স্ট্যান্ডিং অ্যান্ড ওয়াকিং। সে প্রথমে তার যখন সে কোথা থেকে উঠে, যেমন ধরুন এই দেখুন সে উঠার চেষ্টা করছে, যদি এই দেখুন সে উঠার চেষ্টা করছে, এখানে সে শুয়ে অবস্থায় আছে, সে উঠার যখন চেষ্টা করছে তখন সে প্রথমে মাথাটাকে উঠাবে, অর্থাৎ মাথাটাকে তার বেশি প্রেশার দেবে, তারপর মাথাটাকে আস্তে করে উঠে এসে হালকা দাঁড়াবে, তারপর সে সোজাভাবে দাঁড়াবে। তো আলটিমেটলি মাথা থেকে তার কি হলো? সবগুলা শুরু হলো, তাই না? এটাকে বলা হয় কি হেড টু টয় যেটা বলতে পারি, বা হেড টু লোয়ার পার্টস অফ দ্য বডি, দ্যাট ইজ নোন এজ সেফালোকোডিয়াল প্রিন্সিপল। তারপর প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপল হচ্ছে কি ডেভেলপড প্রসিড ফ্রম সেন্টার টু দ্য আউটার পার্টস অফ দ্য বডি। সেন্টার থেকে শুরু হবে, যেমন এই যে মধ্যখান থেকে শুরু হয়ে এই দুই দিকে বা চাতির দিকে যাবে। ঠিক আছে। চাইল্ড মুভস আর্ম বিফোর ইউজিং ফিঙ্গার। তো ফিঙ্গারটা ইউজ করার আগে প্রথমে তার বাহুগুলাকে সে দুই দিকে ছড়াবে। এই দেখুন তার মধ্যেখান থেকে বাহু দুই দিকে দুইভাবে ছড়াচ্ছে, তার মানে এখানে সে কি করছে? তার সেটা প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপল হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই যে টপিকগুলো থেকে বেশ কিছু এমসিকিউ আমরা দেখে নিই, তারপর আমরা আবার এই কনসেপ্টে আমরা চলে যাব। তারপর আমরা আবার এখানে অনেকগুলো কনসেপ্ট আছে, সবগুলো কনসেপ্ট আমরা চলে যাব। তার আগে আমরা একটু এমসিকিউতে চলে যাই। এই সেটে টোটাল আমাদের 150টা প্রশ্ন আছে, আমরা দেখি কতটা সলভ করতে পারি। প্রত্যেকটা টপিক রিলেটেড প্রশ্ন আছে। যেমন 1 নম্বর প্রশ্ন আমরা দেখি এখানে কি বলেছে। হোয়াট ইনভলভস চেঞ্জ ইন ফিজিক্যাল প্রপোর্শন এজ ওয়েল এজ ওভারঅল স্ট্যাটাস অ্যান্ড ওয়েট। এই যে আমরা বললাম যে শারীরিক যেটা পরিবর্তন যখন হবে, জেনারেলি তার ওজনের ক্ষেত্রে যখন হবে, এটাকে আমরা কি বলবো? শারীরিক অনুপাত বা সামগ্রিক উচ্চতা বা ওজন, এটা হাইট অ্যান্ড ওয়েট, এটা হাইট হবে। ওভারঅল হাইট অ্যান্ড ওয়েট, তার হাইট অ্যান্ড ওয়েট যখন বেসিক্যালি দেখা যাবে তখন সেটাকে আমরা কি বলতে পারি? গ্রোথ, ডেভেলপমেন্ট, হেরিডিটি এবং ম্যাচুরেশন। আমরা এইমাত্র পড়ে এসেছি যে হাইট এবং ওয়েট বা শারীরিক বিকাশ যেখানে হবে, শারীরিক বৃদ্ধি যেটা চোখে দেখা যাবে, এটাকে আমরা কি বলতে পারি? গ্রোথ বলতে পারি বা বৃদ্ধি বলতে পারি। এটা 100% কারেক্ট আনসার। গ্রোথ ইন এ চাইল্ড রেফার্স টু হুইচ অফ দ্য ফলোইং? কোয়ালিটেটিভ চেঞ্জ, অ্যাটেইন ওয়াননেস উইথ ওয়ানসেলফ, নিজের সাথে একাত্মতা অর্জন, ফিজিওলজিক্যাল চেঞ্জেস, আর এডুকুয়েট নিউট্রিশনাল ইনটেক। তো এখানে আমরা দেখুন, এখানে যেহেতু গ্রোথ বলেছি, আমরা বারবার বলেছি গ্রোথ মানে কি? ফিজিক্যাল চেঞ্জেস। গ্রোথ মানে হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস, আর ফিজিক্যাল চেঞ্জেস মানে ফিজিওলজিক্যাল চেঞ্জেস বা শারীরিক পরিবর্তন। তো অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো এই কনসেপ্টগুলো যদি আমরা খুব ভালো করে বুঝে নিই তাহলে 100% গ্যারেন্টি আমরা কারেক্ট আনসার করতে পারবো। গ্রোথ ইন্ডিকেটস হুইচ টাইপ অফ চেঞ্জেস ইন দ্য বডি? আমাদের যে শারীরিক যেটা বৃদ্ধি, এটা শরীরে কী ধরনের পরিবর্তন নির্দেশ করে? কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নান অফ দিস। দেখুন গ্রোথটা কী হবে? গ্রোথটা আমাদের সবসময় আমরা যেটা কনসেপ্টে আগে বলেছিলাম, গ্রোথটা হবে কোয়ান্টিটেটিভ। গ্রোথটা হবে কোয়ান্টিটেটিভ অর্থাৎ পরিমাণগত, যেটাকে কী করা যায়? মেজার করা যায় বা পরিমাণ করা যায়। আর যদি ডেভেলপমেন্ট বলি তাহলে কিন্তু দুটাই হবে কারেক্ট আনসার, সেটা গুণগত হবে এবং পরিমাণগত হবে। গুণগত তো ডেভেলপমেন্ট হবেই 100% কারেক্ট, কিন্তু পরিমাণগত কেন হবে? কারণ ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু গ্রোথটা ঢুকিয়ে আছে। ঠিক আছে, তাই কারণে এ এবং বি দুটাই হবে। আর যদি বৃদ্ধি বলেছে তাই সেটা শুধুমাত্র পরিমাণগত বা যেটা মেজারেবল, যেটা আমরা মেজার করতে পারি, অর্থাৎ কোয়ান্টিটেটিভ, এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট গ্রোথ? গ্রোথ সম্বন্ধে নিচের কোনটা সত্য নয়? গ্রোথ ইজ ফিজিক্যাল। 1 নম্বর বলেছে, 4 নম্বর বলেছে কি? গ্রোথ ইজ ফিজিক্যাল। তো গ্রোথটা তো ফিজিক্যাল ভাই, এটা তো আমরা দেখলাম, গ্রোথটা ফিজিক্যাল, শারীরিক। গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ, আমরা এইমাত্র বললাম গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ, এটা তো কারেক্ট। গ্রোথ ইজ মেজারেবল, এটা তো দেখলাম। গ্রোথ ইজ লাইফ লং প্রসেস, না, গ্রোথটা লাইফ লং প্রসেস না, গ্রোথটা কোনো এক সময়ে কি হয়?
স্টপ হয়ে যায়, নির্দিষ্ট একটা সময়ের পরে গ্রোথটা কি হয়ে যায়, স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস, এটা হচ্ছে কারেক্ট আনসার। কিন্তু গ্রোথটা আমাদের লাইফ লং প্রসেস নয়, এটা কোনো এক সময় আমাদের কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমাদের কি, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। গ্রোথ ইজ ইন টার্মস অফ চেঞ্জ ইন ওয়েট, হাইট অ্যান্ড সাইজ। গ্রোথটা আমাদের ওজন, উচ্চতা এবং আকারের পরিবর্তনের দিক থেকে বৃদ্ধি হলো। কোন সময় সেটা সবচেয়ে বেশি বৃদ্ধি হয়, এটা আমাদের বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে আমরা দেখি। লিমিটেড টু চাইল্ডের শৈশব পর্যন্ত সীমাবদ্ধ, ওজন কিন্তু শৈশবের পরও বাড়তে পারে ভাই, 35 বছর বয়স পর্যন্ত বলতে পারি না, এটা হচ্ছে অবিরাম চলতে থাকে। কারণ এখানে আকারের পরিবর্তন বলেছে, আকারের পরিবর্তন বলে শুধু বৃদ্ধি এমন না। মানুষ কোনো একটা সময় দেখুন লম্বা হতে যাচ্ছে, হঠাৎ তার যখন বয়স হয়ে গেছে তখন সে থেমে যাবে, থেমে যাওয়ার পর হয়তো একটু বেটেও হয়ে যেতে পারে, তাই না? তো সুতরাং এখানে তার সাইজে যেটা পরিবর্তন সেটা হয়ে যেতে পারে। দিট ইজ কল অবিরাম ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ইন হুইচ স্টেজ ইজ দ্য ফিজিক্যাল গ্রোথ ইজ র্যাপিড। আমরা এইমাত্র যে আপনাদের প্রিন্সিপল যেটা দেখিয়েছিলাম, প্রিন্সিপলে আমরা ডিসকাস করছি যে কোন পর্যায়ে শিশুর শারীরিক বৃদ্ধিটা কি হবে, দ্রুত হবে। তো এই ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড, ইনফেন্সি, অ্যাডোলেসেন্স নাকি স্কুল এজ। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার স্কুল এজকে আমরা বলতে পারি লেটার চাইল্ডহুড পিরিয়ড, তাই না ভাই? কোয়েশ্চন নাম্বার 6-এর কারেক্ট আনসার আমরা ইনফেন্সি বা শৈশব অবস্থা, যেটার বয়স হচ্ছে 0 থেকে 2 বছর, এই সময় তার শারীরিক বৃদ্ধি কি হয়, দ্রুত হয়। আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি কারণ অনেক সময় লাগবে আজকের সেটা ম্যারাথন ক্লাসে, তাই আমরা খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো প্রশ্ন ডাউট থাকে অবশ্যই আপনারা বলবেন। এট হুইচ মান্থ ক্যান এ চাইল্ড জাম্প ইন প্লেস অ্যান্ড ব্যালেন্স। কোন সময় শিশুটা ব্যালেন্স করতে পারে, যেমন সে কোনো একটা জায়গা থেকে যখন জাম্প দিল, যখন সে লাফ দিল, তখন লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে সে যাতে কষ্ট না পায়, তার লাফ দিতে সময় তার পাওটা আগে পড়বে, মাথাটা উপরে থাকবে, এই যে জিনিসটা সে উপলব্ধি করতে পারবে কখন, এটা কারেক্ট আনসার হবে 24 মাস, অর্থাৎ 2 বছর বয়স। আচ্ছা আপনারা বলুন 1 বছর বয়স কিংবা 6 মাস বয়সে কি শিশুরা লাফ দিতে পারবে? লাফ দিলেও সে উল্টে পড়বে, সে ভারসাম্য বজায় রাখতে পারবে না। সুতরাং কারেক্ট আনসার এটা হবে কি 24 মাস। When the children participate along with parents to pure water for plants, they develop the concept of। শিশুরা যখন বাবা মায়ের সাথে গাছে জল দেওয়ার কাজে অংশগ্রহণ করে তখন তারা কোন ধারণা তাদের এই সময় বিকাশ হয়, গ্রোথ হয়, তারপর ডেভেলপমেন্ট হয়, পারফরমেন্স হয় নাকি কালার হয়। কোয়েশ্চন নাম্বার 8, শিশুটা যখন সে কী করছে, গাছে জল দিচ্ছে, তখন তার এই সময় সে নিশ্চয়ই তার শারীরিকভাবে বড় হয়ে গেছে, তার বালতি ধারণ করার ক্ষমতা রয়েছে, জল দেওয়ার তার ক্ষমতা হয়ে গেছে, তাই সে জল দিচ্ছে। সুতরাং এখানে তার ফিজিক্যাল বৃদ্ধি হয়ে গেছে, এটা আমরা গ্রোথ বলে নিতে পারি। ফর দ্য গ্রোথ অফ চিলড্রেন, একটা শিশুর বৃদ্ধির জন্য সাম প্যারেন্টস অ্যান্ড টিচার্স ওয়ার ওভার সেন্টার্ড অ্যাবাউট প্রোভাইডিং কন্ডিশন। কিছু অভিভাবক এবং শিক্ষক নির্দিষ্ট পরিস্থিতি প্রদানের বিষয়ে অতিরিক্ত উদ্বিগ্ন ছিলেন, সার্টেন, ফান্ডামেন্টালি, পাওয়ারফুল এবং হার্টফুল। কোয়েশ্চন নাম্বার 9 এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে। এই ক্ষেত্রে সবসময় হেল্পফুল আমাদের দেখতে হবে। শিশুর গ্রোথের জন্য সবসময় আমরা একটা নির্দিষ্ট কিছু করা যাবে না, মৌলিক নয় শক্তিশালী করার কিছু ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে একটা স্বাস্থ্যকর সে যেটা পায় তাকে হেল্পফুল করতে, প্রোভাইডিং কন্ডিশন, হেল্পফুল কন্ডিশন আমরা তাকে প্রোভাইড করতে হবে, তখন তার গ্রোথটা কী হবে, আরও বেশি বৃদ্ধি হবে। যেমন ভালো ভালো যে সকল খাদ্যদ্রব্য আছে কিংবা ব্যায়াম আছে, এই বিভিন্ন জিনিসগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইন আর্লি চাইল্ডহুড সময়ে গ্রোথ ড্যাশ অ্যান্ড থিঙ্কিং ইজ ড্যাশ, হোয়াইল মিডল চাইল্ডহুড গ্রোথ ড্যাশ অ্যান্ড থিঙ্কিং ইজ ড্যাশ। কোয়েশ্চন নাম্বার 10 কারেক্ট আনসার কী হবে? আমরা আর্লি চাইল্ডহুডে আমরা গ্রোথটা আমাদের কি হয়, স্টেডি হয় না, সুতরাং এটা আমরা ক্যান্সেল করলাম। স্টেডি এখানে কারেক্ট আনসার হচ্ছে না, এটা গ্রোথটা কি হয়, স্লো হয়। আর্লি চাইল্ডহুডে স্লো হয়। মিডিল চাইল্ডহুডে শিশুরা কি করতে পারে, মিডিল চাইল্ডহুডে শিশুরা ইগোসেন্ট্রিক হয় না, তারা লজিক্যাল হয়ে যায়। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। আর্লি চাইল্ডহুডে গ্রোথটা কি হয়, স্লো হবে, এবং থিঙ্কিংটা হচ্ছে সামওয়াট ইগোসেন্ট্রিক। আর্লি চাইল্ডহুড পিরিয়ডে কিছুটা ইগোসেন্ট্রিক হয়, এবং মিডিল চাইল্ডহুডে গ্রোথটা কী হয়, স্টেডি থাকে,
এবং থিঙ্কিংটা লজিক্যাল হয়ে যায়। ঠিক আছে, এই সময় তারা লজিক্যালি অনেক কিছু চিন্তাধারা করতে পারে। দ্য মিনিং অফ ডেভেলপমেন্ট ইজ, বিকাশের অর্থ কি? কোয়েশ্চন নাম্বার 11। প্রোগ্রেসিভ সিরিজ অফ চেঞ্জেস, পরিবর্তনের প্রগতিশীল ধারা। কিছু বুঝলাম না। প্রোগ্রেসিভ সিরিজ অফ চেঞ্জেস এজ এ রিজাল্ট অফ মোটিভেশন। না ভাই, এখানে রিজাল্ট বলে কোনো কিছু না, আমরা কাটলাম। প্রোগ্রেসিভ সিরিজ অফ চেঞ্জেস এজ এ রিজাল্ট অফ দ্য মোটিভেশন অ্যান্ড এক্সপিরেশন। সিরিজ অফ চেঞ্জেস এজ এ রিজাল্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। ইয়েস, আমরা কনসেপ্টে দেখেছিলাম যে ডেভেলপমেন্টটা এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা এবং যার ফলে হয় হেরিডিটি এবং এনভায়রনমেন্টের ফলে ডেভেলপমেন্টটা হয়। সুতরাং এখানে পরিপক্কতা এবং অভিজ্ঞতার ফলে যেটা পরিবর্তনের ধারা, এটাকে বলা হচ্ছে কি এখানে ডেভেলপমেন্ট। Which of the following is false in understanding in the term of development? विकास को कौन बदनाम कर रहा है भाई? विकास के बारे में कौन सत्य नहीं है? विकास कौन है? ये विकास के बारे में गंदा गंदा बात बोल रहे हैं। It denotes structural and physical changes. Question number 12. বিকাশটা কি হয়? শারীরিক পরিবর্তনকে বোঝায় এবং কাঠামো। ইয়েস, যেহেতু গ্রোথের মধ্যে আমাদের ডেভেলপমেন্টটা চলে আসে, তার জন্য এটা আমাদের, আর ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথটা চলে আসে, এটা হচ্ছে গ্রোথ, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। যেহেতু ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথ আছে, তার মানে ডেভেলপমেন্ট বলতে আমরা শারীরিক পরিবর্তন বুঝি। এটি দক্ষতার উপর ডিপেন্ড করছে। ইয়েস, ইট ইজ নট ইন্ডিকেট বাই নেচার। ইয়েস, সেটা প্রকৃতির সঙ্গে কানেক্টেড আছে ভাই। এখানে বলেছে প্রকৃতির সঙ্গে কানেক্টেড নয়, কিন্তু না, এটা প্রকৃতির সঙ্গে কানেক্টেড কিছুটা আছে, কারণ নেচার এবং নার্চার প্রকৃতির সঙ্গে এটা কিন্তু কানেক্ট আছে। সুতরাং এটি গুণগত, বিকাশ তো গুণগত 100% কারেক্ট। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। ইট ইজ অ্যাবসোলুটলি ইন্ডিকেট বাই নেচার। নেচার এবং নার্চারের সঙ্গে কানেক্টেড আছে। এখানে বলেছে যে ইট ইজ নট ইন্ডিকেটেড বাই নেচার, এটা হচ্ছে ভুল। ডেভেলপমেন্ট স্টার্ট, আমরা এইমাত্র বললাম বিকাশটা শুরু হয় কোথা থেকে? প্রি চাইল্ডহুড, প্রিনেটাল স্টেজ, স্টেজেস অফ ইনফেন্সি, পোস্ট চাইল্ডহুড স্টেজ। আপনারা বলুন কোয়েশ্চন নাম্বার 13 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। আমরা আগে বলেছিলাম যে ডেভেলপমেন্টটা হয় কোথা থেকে ভাই? ওম টু টম। ডেভেলপমেন্টটা কিভাবে চলে? ওম টু টম, সারা জীবন ধরে আমাদের চলতে থাকে, কোনো রেস্ট নাই, কোনো বিরাম নেই, একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী চলে, একটা ধারা অনুযায়ী চলে। তো এটা শুরু হয় কোথা থেকে? মাতৃগর্ভ থেকে। মাতৃগর্ভ ইজ নোন এজ প্রিনেটাল স্টেজ, অর্থাৎ প্রাক জন্ম পর্যায় থেকে সেটা শুরু হয়। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইজ এ রেজাল্ট অফ। আর ডেভেলপমেন্ট আমরা যেটা বলেছিলাম, আমরা একটু আগে বলেছিলাম আপনাদের যে ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। এটা মনে রাখবেন, সবসময় কাজে আসবে। তো এখানে অনলি হেরিডিটি এটা আসবে না, অনলি এনভায়রনমেন্ট নাই, স্কুলিং এডুকেশন বলে কোনো কথা নাই। এই দেখুন এখানে দেওয়া আছে ইন্টারেকশন বিটুইন হেরিডিটি এবং এনভায়রনমেন্ট। বংশগতি এবং পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে বিকাশ হয়। একটা শিশুর বিকাশ হয় হেরিডিটি এবং এনভায়রনমেন্টের ফলে। Which of the following is an environmental factor influencing development? নিচের কোনটি একটা পরিবেশগত ফ্যাক্টর বা পরিবেশগত কারণ আমরা বলতে পারি বিকাশকে প্রভাবিত করার জন্য? কোয়েশ্চন 15। এখানে অনেক সহজ, দেখুন জিন যেটা ব্যাপার সেটা হচ্ছে হেরিডিটিগত ব্যাপার, হেরিডিটি থেকে আসে, বংশগতি থেকে আসে। বংশগতি এটাও কিন্তু আমাদের মা বাবার থেকে পাই, এটাও তো হেরিডিটি ডাইরেক্ট বাই। পরিপক্কতা ম্যাচুরেশন বলে এখানে তেমন কিছু নাই, কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে বিদ্যালয় বা আমাদের স্কুল যেটা আমরা বলতে পারি। এখানে আমরা বিভিন্ন ছাত্রদের সঙ্গে, বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে কথাবার্তা বলে আমাদের বিকাশটা হতে পারে। দ্যাট ইজ কল, এই স্কুল হচ্ছে একটা পরিবেশ। সুতরাং এখানে বলেছে কোনটা পরিবেশগত ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমরা কোথায় পাই? বিদ্যালয়ে পাই। দ্যাট ইজ কল কারেক্ট আনসার হচ্ছে বিদ্যালয়ে। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিচের কোনটা কারেক্ট? প্রত্যেকটা টপিক কভার করবো, একটু সাথে থাকুন। এখানে বলেছে ডেভেলপমেন্ট ইজ ইউনিডাইমেনশনাল। ডেভেলপমেন্ট ইজ কি বলেছে? মডিফাইবল। বিকাশ পরিবর্তনযোগ্য। আচ্ছা, এটা ইউনিডাইমেনশনাল নয় ভাই, এটা একমুখী নয়। বিকাশ সবসময় কী হয়? মাল্টি ডাইমেনশনাল হয়, একমুখী হয় না, এটা হচ্ছে বহুর্মুখী। এটা আমরা কাটলাম। ডেভেলপড ইজ টোটালি জেনেটিক্যালি প্রোগ্রাম। বিকাশটা সম্পূর্ণরূপে জেনেটিকভাবে, এইমাত্র বললাম জেনেটিক নয়, বিকাশটা জেনেটিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এনভায়রনমেন্টও আছে। জেনেটিক থাকবে, সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্ট থাকবে। এখানে বলেছে টোটালি জেনেটিক, তার মানে এটা রং। ইন্ডিভিজুয়াল অ্যাচিভ ডেভেলপড এ মাইলস্টোন ইন দ্য সেম এজ অ্যান্ড পিস। প্রত্যেক ব্যক্তিরা একই বয়সে একই গতিতে
বিকাশটা করে না ভাই, এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথাটা রাখতে হবে। প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদাভাবে কি করে, একই গতিতে করে না, প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা গতিতে সবাই বিকাশ করে। সুতরাং এটাই ক্যান্সেল, 3টা ক্যান্সেল। আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বিকাশ হচ্ছে পরিবর্তনযোগ্য, ডেভেলপমেন্ট ইজ মডিফাইয়েবল। ঠিক আছে, আজকে চাইলে আমার বিকাশটা একটু বৃদ্ধি হবে, আজকে যদি চাই আমি বিকাশটা কমাতে পারবো। যদি আমি বেশি পড়াশোনা করি, স্টাডি করি, স্মার্ট ওয়ার্ক করি, তাহলে আমার ডেভেলপমেন্টটা আরও বাড়বে, তাই না? ডেভেলপমেন্ট ইজ ডিপেন্ড অন, অপশন নাম্বার 17, কোয়েশ্চন নাম্বার 17। আর ডেভেলপমেন্ট ইজ ডিপেন্ড অন, এটা হচ্ছে জিনগত। ঠিক আছে ভাই, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, পরিবেশ তো থাকবে, সোশিও কালচারাল ফ্যাক্টর তো থাকছে, এখানে সবগুলো হচ্ছে অপশন নাম্বার 1, 2, 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। বিকাশ এনভায়রনমেন্ট থাকবে, হেরিডিটি থাকবে, আর যেখানে এনভায়রনমেন্ট আছে এখানে সোশিও কালচারাল ফ্যাক্টর তো থাকবে, সুতরাং তিনটাই এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল চাইল্ড, কোনো একটা শিশুর যে বিকাশ বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চেন নাম্বার 18। ক্যান বি প্রেডিক্টেড অ্যাকুরেটলি অ্যান্ড অ্যাবসোলিউটলি বাই রেফারিং দ্য ডেভেলপমেন্ট মাইলস্টোন, ক্যান নট বি প্রেডিক্টেড এট অল, ক্যান বি প্রেডিক্টেড সামহোয়াট, বাট অল চিলড্রেন ডেভেলপড এট ডিফারেন্ট রেট। এটা হবে কারেক্ট আনসার। প্রত্যেকটা ব্যক্তির ডেভেলপমেন্ট হয় আলাদা আলাদা রেটে বা আলাদা আলাদা গতিতে, একই গতিতে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হয় না। এটা হচ্ছে এই ক্ষেত্রে 100% কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 18। কোয়েশ্চন নাম্বার 19 আমরা দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট উইথ রেসপেক্ট অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন? ডেভেলপমেন্ট অফ চিলড্রেনের ক্ষেত্রে নিচের কোনটা সত্য? কোয়েশ্চন নাম্বার 19 যদি দেখি, দ্য ডোমেইনস অফ ডেভেলপমেন্ট আর ডিস্টিংক্ট অ্যান্ড আনরিলেটেড ফ্রম ওয়ান অ্যানাদার। আগে বলেছিলাম যে ডেভেলপমেন্টটা সোশিয়াল হবে, সোশিয়াল হলে কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে। এখানে বলেছি আনরিলেটেড, কারোর সঙ্গে কারোর কোনো রিলেট নাই, তার মানে এটা অপশনটা আমরা কাটলাম। ডিফারেন্ট থিওরিজ অফ চাইল্ড ডেভেলপমেন্ট এগ্রিজ অন দ্য সেম আইডিয়াস রিগার্ডিং ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। না ভাই, তেমন কোনো থিওরি নাই। ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইনফ্লুয়েন্সড বাই দেয়ার সোশিয়াল কন্টেক্সট, শিশুদের বিকাশ সামাজিক প্রেক্ষাপট দ্বারা বিকশিত হয়, এটা আমরা বলতে পারি, কারণ সামাজিক প্রেক্ষাপটও থাকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হেরিডিটি কিংবা জিনগত বৈশিষ্ট্য আমাদের থাকতে পারে। তো এটা হবে এই ক্ষেত্রে কি, ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইনফ্লুয়েন্সড বাই দেয়ার সোশিয়াল কন্টেক্সট, তার সামাজিক প্রেক্ষাপট দ্বারা তার ডেভেলপমেন্টটা বিকাশ হবে। এটা আমরা 100% ডেভেলপমেন্ট হবে বা বিকাশ হবে, এটা 100% গ্যারেন্টি। ডেভেলপমেন্ট ইজ এ স্মুথ অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস ফর অল চিলড্রেন। সব বাচ্চাদের ডেভেলপমেন্ট কী হবে? স্মুথ হবে না। সব বাচ্চাদের ডেভেলপমেন্ট আমরা স্মুথ বলতে পারি না। যেমন কোনো বাচ্চা, আপনার যদি লার্নিং ডিসেবিলিটিস থাকে বা বিভিন্ন এডিএইচডি বা ওএসডি যদি কোনো বাচ্চা থাকে, তাহলে তার ডেভেলপমেন্টটা কিন্তু স্মুথ হবে না, কোনো এক সময় সেটা বন্ধ হয়ে যাবে বা সে সবার মতো করে সে চলতে পারবে না, তার ডেভেলপমেন্টটা স্মুথ হবে না বা মসৃণ হবে না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। হুম, এবার হচ্ছে কোয়েশ্চন নাম্বার 20। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ডেভেলপমেন্ট আর কারেক্ট? নিচের কোনটা ডেভেলপমেন্ট সম্বন্ধে বা বিকাশ সম্বন্ধে নিচের কোনটা সত্য? কোয়েশ্চন নাম্বার 20 কি বলেছে দেখি, দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন দ্য রেট অফ ডেভেলপমেন্ট। এটা আমরা 100% বলতে পারি ভাই। কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ডিটারমাইন্ড সোলিলি বাই জেনেটিক, একমাত্র জিন দ্বারা নির্ধারিত হয় না। কগনিটিভ ডেভেলপমেন্ট একমাত্র জিন দ্বারা বলতে পারি না, বিকাশ আমাদের হবে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সেটা মাথায় রাখবো। 2 নম্বরটা কাটা গেল। ঠিক আছে ভাই, তো যেহেতু 2 নম্বর আমাদের কাটা গেল, 2 নম্বরটা হবে না, তার মানে এখানে 2 আছে আমরা কাটি, এখানে 2 আছে আমরা কাটি, এখানে 2 আছে আমরা কাটলাম। আলটিমেটলি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বাকি অপশনগুলো দেখারই আমাদের প্রয়োজনে ডাইরেক্ট আমরা ঝলক দিকলা যে আমরা বলতে পারলাম যে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ডেভেলপমেন্ট ফলোজ এ প্রেডিক্টেবল প্যাটার্ন, একটা নির্দিষ্ট প্যাটার্নে সেটা ফলো করে। অল ডোমেইনস অর ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড, একটার সঙ্গে একটা কানেক্টেড, সোশিয়াল, ইমোশনাল, কগনিটিভ সবগুলো একটার সঙ্গে একটা কানেক্টেড আছে, এটাও কারেক্ট। হাউ ডাজ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রসেস প্রসিড? ডেভেলপমেন্টটা কীভাবে হয়? সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, স্পেসিফিক টু জেনারেল, জেনারেল টু স্পেসিফিক। আমরা এইমাত্র একটু আগে কনসেপ্টটা বলেছি ক্লিয়ারভাবে যে বিকাশটা কী হয়, জেনারেল টু স্পেসিফিক হয়, সাধারণ থেকে নির্দিষ্ট হয়, এটা আমরা মাথায় রাখবো। ডেভেলপমেন্ট জেনারেলি প্রসিড ফ্রম হেড টু ফুট, অর্থাৎ হেড টু টয়, এটাকে আমরা কী বলি?
আমরা এবার বারবার বললাম যে সেফালোকোডিয়াল, প্রক্সিমো ডিস্টাল, আমি বারবার বলছি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। হেড টু টয় যেটাকে কোয়েশ্চেন নাম্বার 22, এটাকে আমরা কি বলবো? সেফালোকোডিয়াল, ঠিক আছে। সেফালোকোডিয়াল থেকে কি হবে? কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। আর কগনিটিভ ডেভেলপমেন্ট কোথা থেকে? মাথায় থাকে, ব্রেন মাথায় থাকে, তো মাথা থেকে চারিদিকে ছুটবে, দ্যাট ইজ কল কারেক্ট আনসার হচ্ছে সেফালোকোডিয়াল। আর প্রক্সিমো ডিস্টালস মানে কি? মধ্যেখান থেকে শুরু হবে, সেন্টার থেকে শুরু হবে, আউটার দিকে যাবে, মধ্যেখান থেকে শুরু হয়ে চতুর্দিকে বা সাইডের দিকে ছড়াবে। এ চাইল্ড ক্যান থ্রো দ্য বল বিফোর হোল্ডিং এ পেন্সিল অ্যান্ড রাইট। একটা শিশু কি করতে পারে? একটা পেন্সিল ধরে, পেন্সিল দিয়ে লেখার আগে একটা বল ছুটতে পারে। হুইচ প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট দিস সিচুয়েশন অ্যাডপ্ট? নিচের কোনটি পরিস্থিতিকে এটা বিকাশ করছে যে শিশুটা একটা পেন্সিল দিয়ে লেখার আগে সে একটা বল নিয়ে সে ছুঁড়ে ফেলতে পারে? কোয়েশ্চন নাম্বার 23। এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল, মানে সে সেন্টার থেকে আউটার দিকে যাচ্ছে। তো সে হাতে বলটা ধরছে এবং সে বাইরে ফেলে দিচ্ছে, তাই না? তো সেন্টার হাতের মধ্যে সে ধরছে, তারপর সেটা ফেলে দিচ্ছে, দ্যাট ইজ কল, ইট ইজ নোন এজ প্রক্সিমো ডিস্টাল। তো সেফালোকোডিয়াল প্রিন্সিপল ইজ অ্যাপ্লিকেবল ইন দ্য স্পেয়ার অফ মোটর ডেভেলপমেন্ট হবে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে, কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, মরাল ডেভেলপমেন্ট হবে। কোয়েশ্চন নাম্বার 25। সেফালোকোডিয়াল প্রিন্সিপল কি বলেছে দেখুন, যেহেতু শিশুর কি হয়, প্রথমে তার মাথার বিকাশ হয়, মাথা থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকাশ হবে, আর যেহেতু তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেহেতু বিকাশ হবে, দ্যাট ইজ নোন এজ মোটর ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। সেফালোকোডিয়াল প্রিন্সিপল সেটা কি হবে? মোটর ডেভেলপমেন্ট, বুঝা গেল। তার মাথা থেকে তার সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিকাশ ঘটবে। তো যেহেতু অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিকাশ ঘটবে, তো অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা কি বলতে পারি? মোটর ডেভেলপমেন্ট বলতে পারি, সেটা ফাইন মোটর হোক কিংবা গ্রস মোটর হোক। কোয়েশ্চন নাম্বার 24। কোয়েশ্চন নাম্বার 25। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য থিওরি অফ ডেভেলপমেন্ট দ্যাট ডিফাইন্স দ্য ডেভেলপমেন্ট বিগিনস এট কনসেপশন অ্যান্ড এন্ডস উইথ লাইফ? নির্দিষ্ট কোনটি বিকাশের তত্ত্ব যা বলে যে বিকাশ গর্ভধারণের সময় শুরু হয় এবং জীবনের সাথে শেষ হয়? কোয়েশ্চন নাম্বার 25। এটা দেখুন, বিকাশটা কি হয়? একটা ধারাবাহিক প্রসেস, এটা চলতে থাকে, সেটা কোনো শেষ নাই। বিকাশটা হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। তো থিওরি অফ কন্টিনিউয়াস ডেভেলপমেন্টে বলেছে যে ডেভেলপমেন্টটা গর্ভধারণ থেকে শুরু হয়েছে এবং শেষ জীবন পর্যন্ত চলবে অম টু টম, যেটা কন্টিনিউয়াস প্রসেস, তার কোনো ব্রেক নাই। একটা নির্দিষ্ট ধারা অনুযায়ী, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অনুযায়ী, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী সেটা একটা নির্দিষ্ট ক্রম অনুসারে ডেভেলপমেন্টটা চলতে থাকবে। তারপর দেখুন, সানা লার্ন টু হোল্ড এ গ্লাস অ্যান্ড এ বোতল বিফোর শি কোড হোল্ড এ পেন অর বটম হার শার্ট। দিস এক্সাম্পল ইন্ডিকেটস দ্যাট। আগে যেটা বলেছিলাম, সানা কি করেছিল? সে একটি কলম ধরা বা শার্টের বোতাম লাগানোর আগে একটা গ্লাস বা একটা বোতল ধরে নেওয়া শিখে গেছিল। এই উদাহরণটা কি নির্দেশ করে? কোয়েশ্চন নাম্বার 26। এই যে আগে যেটা বললাম, এটা হচ্ছে কি? প্রক্সিমো ডিস্টাল, নট ফর সেফালোকোডিয়াল। সে তার গ্রোস মোটর, সে কী করলো এখানে? সে কলম বা ধরার আগে সে যে কোনো কিছু বড় জিনিস ধরা সে শিখে নিল, বড় জিনিস ধরে সে কিছু এটা করতে চাইলো, দ্যাট ইজ কল প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট। The development of a child does not take a straight path. It turns back and then moves forward again. একটি শিশুর বিকাশ একটি সরল পথে চলে না, এটি পিছিয়ে যায়, তারপর আবার এগিয়ে যায়। বিকাশের এই কোন নীতি? কোয়েশ্চন নাম্বার 27। এটা হচ্ছে স্পাইরাল অ্যাডভান্সমেন্ট, প্রিন্সিপল অফ স্পাইরাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ সর্পিল অগ্রগতির নীতি, অর্থাৎ একবার আগে যাবে একবার পিছিয়ে যাবে। বিকাশটা একসঙ্গে এগিয়ে যায় না, একবার এগিয়ে যায় তারপর আবার সেটা পিছিয়ে যায়, বা একবার পিছিয়ে যায় তারপর সেটা এগিয়ে যায়। এটাকে আমরা বলবো স্পাইরাল অ্যাডভান্সমেন্ট। Which of this factor is not a internal factor of growth and development? কোনটা ইন্টারনাল ফ্যাক্টর নয়? কোয়েশ্চন নাম্বার 28। ইন্টারনাল ফ্যাক্টর নয় বা আভ্যন্তরীণ কারণ নয়, এটা হেরিডিটি তো আমাদের আছে,
বুদ্ধিও আমাদের লাগবে, সোশ্যাল নেচার লাগবে, কিন্তু মায়ের অফ দ্য মাদারের পরিবেশ, মায়ের ভিতরের যে পরিবেশ, মাতৃগর্ভের যেটা পরিবেশ, এটা আমাদের আভ্যন্তরীণ কারক হিসাবে এখানে ধরা হয় না বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে। কতটা প্রশ্ন আছে ভাই? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে প্রশ্ন শেষই হচ্ছে না ভাই, 40 পর্যন্ত আছে। আচ্ছা, একবার হালকা করে আমরা দেখে নিই আরো 10টা প্রশ্ন ছোট করে, কারণ এইগুলো আপনাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো থেকে আপনাদের প্রশ্ন পরীক্ষায় আসার খুব চান্স আছে, তাই আমি এগুলো ডিসকাস করছি। এটা তো হয়ে গেছে। ডেভেলপমেন্ট গেটস ইনফ্লুয়েন্সড বাই, ডেভেলপমেন্টটা বা বিকাশটা কিসের দ্বারা প্রভাবিত হয়? স্টুডেন্ট, পার্সোনাল ফ্যাক্টর বা ব্যক্তিগত কারণ হতে পারে, ঠিক আছে। ডেভেলপমেন্ট, স্কুল ক্লাইমেট অর্থাৎ স্কুলের পরিবেশ হবে, স্কুল ফ্যামিলিজ ইনফ্লুয়েন্স হতে পারে, সুতরাং সবগুলো এই ক্ষেত্রে কারেক্ট আনসার। হালকা হালকাভাবে যাচ্ছি। হেরিডিটি প্লেস মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন দ্য, হেরিডিটি বা বংশগতি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কোন দিক দিয়ে? কালচারাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট নাকি ইমোশনাল ডেভেলপমেন্ট? তো কোয়েশ্চেন নম্বর 31-এর কারেক্ট আনসার হবে হেরিডিটি ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে বেশি গুরুত্বপূর্ণ করে। হেরিডিটি বা জিন আমরা কোথা থেকে পাই? মা বাবার থেকে পাই। তো মা বাবা থেকে আমরা ফিজিক্যালি চেঞ্জেস আমরা বেশি পাই বা ফিজিক্যাল ডেভেলপমেন্টটা আমরা বেশি পাই। যেমন আমার বাবা যদি অনেক লম্বা হয়, আমি অনেক লম্বা হব। আমার মা যদি অনেক বেঁটে হয়, আমি অনেক বেঁটে হব। আমার মায়ের চোখের রং, ঠিক আছে, শরীরের আকার আকৃতি, সেটা আমার ক্ষেত্রে ধারণ করবে, বাবার থেকে আমার ধারণ করবে, মায়ের থেকে মেয়ের ধারণ করবে। এই ধরনের যেটা শারীরিক যেটা গঠন প্রকৃতি, সেটা হেরিডিটি নির্ভর করে। 100% কারেক্ট আনসার হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। হেরিডিটি ইজ কনসিডারেড অ্যাজ এ সোশ্যাল স্ট্রাকচার, বংশগতিকে একটি সামাজিক কাঠামো হিসাবে ব্যবহার করা যায়। এটা প্রাইমারি, সেকেন্ডারি, ডাইনামিক নাকি স্ট্যাটিক? কোয়েশ্চন নাম্বার 32, এটা হবে স্ট্যাটিক। হেরিডিটি থেকে সোশ্যাল স্ট্রাকচারটা কি থাকে? একটা স্থির থাকে। হুইচ ট্রেট অফ হিউম্যান বিংস ইজ ডিটারমাইন্ড বাই হেরিডিটি, মানুষের কোন বৈশিষ্ট্যটি বংশগতি দ্বারা নির্ধারিত হয়? বংশগতি দ্বারা কোনটা নির্ধারিত হয়? মরাল, টেম্পারেন্ট, ইন্টেলিজেন্স নাকি সোশিয়াল? কোয়েশ্চন নাম্বার 33, হেরিডিটি দ্বারা আগে যেটা বলেছিলাম যে মানুষের বুদ্ধি, মাতৃগর্ভে কিন্তু তার বুদ্ধিটা তৈরি হয়, তার ব্রেইন ডেভেলপমেন্ট কোথায় হয়? মাতৃগর্ভে তৈরি হয়। তো মাতৃগর্ভে তৈরি হয় মানে এটা হেরিডিটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্যাট ইজ কল্ড ইন্টেলিজেন্স ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন নাম্বার 33। 34, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আনকোয়েশনেবল ইনফ্লুয়েন্সড বাই জেনেটিক অর হেরিডিটি ফ্যাক্টর? নিচের কোনটা হেরিডিটি? এই যে বললাম চয়েস অফ ফ্রেন্ড, কালার অফ দ্য আইস, একাডেমিক সাকসেস, নান অফ দিস। তো জেনেটিক্যালি বা হেরিডিটি যদি আমরা বলি, তাহলে যেমন আমাদের চোখের রং, বাবার চোখের রং থেকে শিশুর চোখের রং আসবে, বাবার শরীরের আকার আকৃতি থেকে শরীরের কালার, বর্ণ ইত্যাদিগুলা। যেমন এখানে কারেক্ট আনসার হবে কালার অফ দ্য আইস। যেমন আমার বাবার চোখের যে কালার হবে, আমার চোখেরও সেম কালার হবে। দ্যাট ইজ কল হেরিডিটি বা জেনেটিক ফ্যাক্টর। তো কারেক্ট আনসার এখানে হবে চোখের রং ইজ দ্য রাইট আনসার। বন্ধু নির্বাচন, এটা হচ্ছে সোশিয়াল ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমরা বলতে পারি। তারপর হচ্ছে দ্য নেচার নার্সার ডিবেটস রেফার টু, প্রকৃতি বা প্রতিপালন বিতর্ক বলতে বোঝায়। নেচার নার্চার। 35, তো নেচার মানে হচ্ছে জেনেটিক কিংবা হেরিডিটি, আর নার্চার মানে এনভায়রনমেন্ট। এক কথা শেষ। নেচার মানে জেনেটিক জিনিসগুলো বা হেরিডিটি জিনিসগুলো, আর নার্চার মানে এনভায়রনমেন্ট। তো বংশগতিটা কি হয়? হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কারণে কি হয়? ডেভেলপমেন্ট হয়। তো নেচার নার্চার মানে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ দ্য রাইট আনসার। The effect of relation of heredity and environment on the individual growth occurs in one of the following way. তো এখানে দেখুন ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা আগে বারবার বলছি আর কিছু দেখবো না ভাই, হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট আছে, মানে এটা হবে কারেক্ট আনসার। হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট যেখানে আছে, এটা হবে কারেক্ট আনসার। বংশগতি এবং পরিবেশ একটা ব্যক্তিকে প্রভাবিত করে, এটা হবে কারেক্ট আনসার। প্লাস হয় না, মনে রাখবেন সবসময় কি হবে? ইনটু হবে, যেটা আমি কনসেপ্টের ক্লাসে আপনাদের একটু আগে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।
দ্য ইউনিক ইন্টারেকশন অফ অ্যান্ড ক্যান রেজাল্ট ইন ডিফারেন্ট পাথ অ্যান্ড আউটকামস অফ ডেভেলপমেন্ট। তো কোয়েশ্চন নম্বর 37, এখানে দেখুন আমরা চ্যালেঞ্জেস, লিমিটেশন, হেরিডিটি, এনভায়রনমেন্ট, স্টেবিলিটি, চেঞ্জেস, এক্সপ্লোরেশন, নিউট্রিশন। আমরা বারবার বলছি যে ডেভেলপমেন্টটা কিসের উপর নির্ভর করে? হেরিডিটি এবং এনভায়রনমেন্টের উপর নির্ভর করে, বংশগতি এবং পরিবেশের উপর নির্ভর করে বিকাশটা বারবার বলা হচ্ছে। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার বি, হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ল অফ হেরিডিটি? ল অফ হেরিডিটি কোনটা নয়? সিমিলারিটি, ভেরিয়েশন, রিগ্রেশন এবং মোটিভেশন। তো মোটিভেশনটা আমাদের কি নয়? ল অফ হেরিডিটির একটা সূত্র নয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য রুল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড? তো শিশুর বিকাশের ক্ষেত্রে একটি শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে নিম্নলিখিত কোনটা সত্য? কোয়েশ্চন নম্বর 39 যদি বলি, দ্য রিলেটিভ কন্ট্রিবিউশন অফ পিয়ার্স অ্যান্ড জিনস আর নট এডিটিভ। নিচের কোনটা সত্য বলেছে দেখি। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডু নট অপারেট টুগেদার। বংশগতি এবং পরিবেশ একসাথে কাজ করে না। A propensity is related to the environment while actual development requires heredity. Both heredity and environment contribute 50% each of the development. এই ধরনের কোনো কথা নেই। এটা দেখুন কি বলেছে, নিচের কোনটা সত্য বলেছে। নিচের কোনটা সত্য? Which of the following is true? তো দ্য রিলেটিভ কন্ট্রিবিউশন অফ পিয়ার্স অ্যান্ড জিন্স। পিয়ার্স মানে কি? পিয়ার্স মানে হচ্ছে আমরা যদি বলি এনভায়রনমেন্ট, আর জিন্স মানে কি? জিন্স মানে হচ্ছে হেরিডিটি। তো আমাদের সম্পর্কটা কি হয়? ডেভেলপমেন্ট ইকুয়াল টু আমরা বলেছিলাম হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। এখানে বলেছে নট এডিটিভ। নট এডিটিভ মানে প্লাস নয়। তো প্লাস নয় বলেছে, এটাই তো কারেক্ট। দেখি একটু ভালো মতো বোঝার চেষ্টা করুন। এখানে ডেভেলপমেন্ট বলেছে পিয়ার্স এবং জিন্স আর নট এডিটিভ। নট এডিটিভ মানে এখানে প্লাস হবে না। তো প্লাস হবে না, ঠিকই তো হচ্ছে, প্লাস তো হবেই না। কি হবে? মাল্টিপুল হবে। যদি বলতো পিয়ার্স অ্যান্ড জিন্স আর মাল্টিপুল বা নট মাল্টিপুল, তো যেখানে নট মাল্টিপুল হবে, যেখানে মাল্টিপুল থাকবে এটা তো কারেক্ট। কিন্তু এখানে বলেছে নট এডিটিভ। এডিটিভ মানে এখানে তো প্লাস তো নয়, আমরা ইনটু দিয়ে শনাক্ত করি। তার মানে এটাই তো এই ক্ষেত্রে কি হবে আমাদের কারেক্ট আনসার। Which of the following statement is correct regarding the importance of environment in the development of a child? Question number 40. The immediate environment is the primary context to which child relate. কি হবে? এখানে পরিবেশ একটা শিশুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারপর বলেছে ভ্যালুয়েবল লার্নিং টেক্স প্লেস থ্রু ইন্টারেকশন উইথ দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের দ্বারা কী করে শিশুরা শিখতে পারে, ভ্যালুয়েবল লার্নিং করতে পারে। তো এনভায়রনমেন্ট প্লেস লিটল রোল। লিটল মানে একদম ছোট রোল না ভাই, এনভায়রনমেন্ট একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে। সুতরাং 3 নম্বরটা হচ্ছে না। তো কারেক্ট আনসার 1 এবং 2।